রান্নাঘরটা জংকার পোড়া টিনের হলেও আমার কাছে ভাঙাচোরা মডুলার কিচেন। যেহেতু সত্যিকারের মডুলার কিচেন না, তাই জন্য একটু এক্সট্রা সুন্দর একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ভাঙাচোরা মডুলার কিচেন। যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। আবারও গিন্নিশালা রান্নাঘর ব্লগসের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের কাজগুলো শুরু করলাম। প্রত্যেক দিনের মতো সকালের যা কাজ বাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর রান্নাঘরটাকেও ক্লিনিং করে নিয়েছি আধ ঘন্টার মধ্যে। তারপর এই যে হাজব্যান্ডের জন্য চা আর সঙ্গে একটা পেটিস দিয়ে হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার জন্য চা নিয়েছি চিনি ছাড়া, আর সাথে একটা রুটি। এই রুটিগুলো কালকে সন্ধ্যায় করেছিলাম, তবে সন্ধ্যেবেলায় কিছুটা খাওয়া হয়েছিল, এখন শুধুমাত্র একটাই ছিল, সেটা দিয়ে আমি চাটা খেয়ে নিলাম। তারপর এদিকে রান্নাটাও বসিয়ে দেবো প্ল্যান করেছি। তো কালকে রাতের একটা তরকারি ছিল ডাঁটা দিয়ে আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, সেটাকে একটু জাল দিয়ে নিলাম। প্রতিদিনকার মতো 7:30টার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বেরিয়ে গেছিলো, যেহেতু একটা দরকারে 7:30টার সাথে সাথে বেরোতে হয়। তো বাড়িতে আসতে আসতে আবার 8টা। তো 8টার সময় বাড়ি আসার পর দুজনে মিলে চা খেলাম। আর এদিকে বাজার থেকে আসার সময় এই যে সবজিগুলো নিয়ে আসলো, উস্তে আনলো, সাথে লাউয়ের ডুগা আর আনলো কাঁচা লঙ্কা। তো লাউয়ের ডুগাগুলো কিন্তু আমি বেছে নিয়েছিলাম। তরকারিটা যখন জাল করছিলাম তখনই বসে বসে লাউয়ের ডুগাগুলোকে বেছে নিয়েছিলাম। তো ভাবছি এখন কি রান্না করব, সেটাই অনেকক্ষণ ধরে ভাবা হচ্ছে যে কী রান্না করব। আর এদিকে লঙ্কাগুলোকে ঢেলে নিচ্ছি, সেগুলোর মধ্যে আবার কিছুটা পচা কাঁচা লঙ্কা ছিল, সেগুলোকে বেছে বেছে ফেলে দেবো। কোনো দিন মাথাটা ঠিকভাবে কাজ করে না, এই যে ভাবছি এখন রান্নাটা করব নাকি পুজোটা আগে দিয়ে আসবো। তো সেটাই ভাবছিলাম আর রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করছিলাম। এদিকে আবার উস্তেগুলোকে যেহেতু রান্না করবার প্ল্যান করে নিয়েছিলাম, ভাবলাম নুন জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। নুন জলের মধ্যে উস্তে দেওয়ার একটাই কারণ, উস্তে চাষের সময় যে সার ওষুধ ব্যবহার করা হয় সেটা নির্মূল করা। অনেক দিন আগে রান্নাঘরের জন্য শখ করে অনেকগুলা জিনিস কিনেছিলাম, যেগুলো রান্নাঘরে রাখা হয় না। মাঝে মধ্যে ভাবি নামিয়ে সেগুলোকে মাঝে মধ্যে ইউজ করব, কিন্তু ওই যে ভাবনাটা মনের মধ্যেই থাকে, সেগুলো আর ব্যবহার করা হয়ে ওঠে না। আজকে ভাবছি সেগুলোকে নামিয়ে একটু ব্যবহার করব আর তোমাদের সাথে শেয়ারও করে নেব। তবে আমার জঙ্কারপুর রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে দামি, যে কম দামি ছোটোখাটো জিনিসগুলোও দামি আর দামি জিনিসগুলোও দামি। তো তাই জন্যই বলতে পারো আজকে বহুদিন পর দামি দামি জিনিসগুলোকে বের করে কাজ করব। আর এদিকে উস্তেগুলোকে নুন জলে দেওয়ার পর সেগুলো কিন্তু জলের তলায় ডুবছিল না, তাই জন্য বহুক্ষণ চেষ্টা করেছিলাম, ফাইনালি একটা ব্যবস্থা করে নিয়েছি। যাই হোক, এখন ভাবলাম কিছুটা শুটকি আছে, ইচা শুটকি, তো সেইগুলোকে একটু রোদে দিয়ে দেবো, কারণ যেহেতু আমি শুটকিটা অতটা বেশি পছন্দ করি না, গড়ে সবসময় শুটকি থাকে, শুটকি মাছটা। তো সেটাকে যেহেতু এখন গরম চলে এসেছে, শুটকি মাছটা কিন্তু বেশি দিন রাখা যায় না গড়ে, তাই জন্য আমি সবসময় কী করি বলো তো, শুটকি মাছগুলোকে ভালোভাবে রোদ লাগিয়ে একদম সুন্দর করে কৌটো করে রেখে দিই, যাতে করে শুটকি মাছগুলো অনেক দিন ব্যবহার করতে পারি। যেহেতু প্রত্যেক দিন আমি শুটকি মাছ একদমই খাই না, আমার অতটাও পছন্দ না। এদিকে শুটকি মাছগুলোকে রোদে দিয়ে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ওই যে বললাম, কাজ করতে করতে ডিসাইড করছিলাম কি করা যায়। তবে সকাল সকাল করে পুজোটা যতক্ষণ না দিতে পারি ততক্ষণ যেমন শান্তি পাই না মনের মধ্যে। তবে অনেক দিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, তবে বেশি দিনই আমি চেষ্টা করি যে সময় মতো করে ঠাকুর সেবাটা দিয়ে দেওয়ার। তবে মাঝে মধ্যে এতটা দেরি হয় কি বলবো। গত ব্লগে বন্দনা দিদিভাই বলেছিলে আমরাও এখনো পর্যন্ত আভা কাট করিনি। আর হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তোমার ডাটা জুলের তরকারিটা। তো দিদিভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তবে দিদিভাই তোমরা আভা কাটটা করে নিও, যা দিন দিন নিয়মকানুন শুরু হয়েছে। হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছিলে দারুণ হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। এদিকে মানসী বনুকেও অনেক অনেক ধন্যবাদ এভাবে প্রতিদিন পাশে পাওয়ার জন্য। তোমরা এভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও আর সাথে একটা লাইকও করে দিও। তোমাদের সাথে গল্প করতে করতে পুজো কমপ্লিট করে নিয়েছি, এবার চলে যাব রান্না করে, রান্না বান্নাও করতে হবে। প্রথমে তো ভেবেছিলাম সকালবেলায় রান্নাটা করে নেব, তারপর আবার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। যখন তখন মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, এখন যদি এই প্ল্যান করি তখন আরেক প্ল্যান করে ফেলি। যেহেতু একার সংসার, কেউ কিছু বলার নেই, তাই নিজের মর্জি মতোই বলতে পারো সংসারটাকে কিন্তু পরিচালনা করি। এদিকে আজকে তোমাদের সাথে বললাম একটা নতুন জিনিস শেয়ার করব, তো সেটাও কিন্তু এক্ষুনি শেয়ার করব। এদিকে নিয়ে নিলাম কিছুটা টমেটো, যেগুলো অনেক দিন হয়েছে রান্না করি না, আর টমেটোগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভাত বসানোর পর এই জায়গা থেকে একদমই নড়তে পারছি না, কেন বলো তো, আজকের চালটা একটু
গড়ের আতপ চাল, যেহেতু চট করেই নরম হয়ে যায় ভাতটা, সেই জন্য জায়গা থেকে দাঁড়িয়ে থেকে ভাতটা কিন্তু আমাকে নামাতে হয়েছিল। কেন কি গড়ের আতপ চাল রান্না করতে ভীষণ কষ্ট। একটু যদি তুমি জায়গা থেকে সরে যাও, দেখবে ভাতটা সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। আর যে নরম ভাতটা আমিও খেতে পারি না, হাজব্যান্ডও খেতে পারে না। তাই জন্য দাঁড়িয়ে থেকেই ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি, তবে কিন্তু চট করেই ভাতটা হয়ে গেছিলো। এদিকে একটা জিনিস শেয়ার করব বলে তোমাদের সাথে বলেছিলাম। আর এই যে শেয়ার করার জিনিসটা হচ্ছে, এই যে আমার দেখতে পাচ্ছ সবজি কাটার এই যে ছুরিটা, তো সেটা নিয়েছিলাম বহুদিন আগে, তবে একটা না, সেটার সাথে অনেকগুলো ছুরি আছে, বড় থেকে ছোট অনেকগুলো ছুরি আছে। তো এগুলোকে কি বলে আমি জানি না, আমি তো ছুরি বলছিলাম। দেখো, যেহেতু এগুলো দিয়ে কাটার অভ্যেস নেই, আমি কাটতেই পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছিল। তবে আমি ট্রাই করছিলাম পারি কি না, আর অনেকটা ভয়ও করছিল, যেহেতু অনেকটাই ধারালো, ভীষণ কষ্ট হচ্ছিল। আর চেষ্টা করছিলাম দেখি ইউজ করতে পারি কি না, যেহেতু শখ করে নিয়েছিলাম। তবে শখ করে এগুলো আমি নিইনি, আমার ছোটো ভাই এগুলো আমাকে দিয়েছিল। তো সেগুলো কিন্তু আর ইউজ করা হয় না, এমনিতেই পড়ে আছে। আজকে যেটা ইউজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই ছুরিটার সাথে অনেকগুলো ছুরি আছে, একটা আছে একদম ছোট সাইজের, আর একটা আছে মিডিয়াম সাইজের। তার সাথে আরও অনেকগুলো জিনিস আছে, যেগুলো তোমাদের সাথে অন্য একটা দিন ব্লগের মধ্যে শেয়ার করব। এদিকে দেখো, উস্তেগুলো নিয়েছিলাম কাটার জন্য, আর এটাকে আমি কাটতেই পারছিলাম না, এটা দিয়ে কি করছি দেখো। লাস্ট পর্যন্ত আমার এই কাটাটা দেখে, সবজি কাটার অবস্থা দেখে নিশ্চয়ই তোমরা হাসবে, আমি জানি। কাটতেই পারছিলাম না, তারপরও ভাবলাম না কাটি, দেখি, ট্রাই করি, শিখি। এদিকে সবজিও কাটছিলাম, এদিকে রান্নাটাও করছিলাম। তো প্রথমে কিন্তু এই যে লাউয়ের ডুগা দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি, সেটা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে, যেটা আমার ভীষণ প্রিয়। আর সাথে তো টমেটো টক করেছি, আর এদিকে উস্তে ভাজা করেছি, আর সকালের তরকারিটাও আছে। এই সবগুলো রান্নার মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে লাউয়ের ডুগা দিয়ে বেগুন দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটা নিরামিষ করেছি, সেই তরকারিটা আমার ভীষণ প্রিয়। সাথে টকটাও কিন্তু ভীষণ প্রিয়, তবে উস্তে ভাজাটাও প্রিয়। তবে আজকে সবগুলো খাবারই আমার কাছে প্রিয়। তার আগে যাই হোক, এদিকে রান্নাবান্না তো শেষ করে নিলাম। এখন ভাবলাম টুকিটাকি আরও কাজ আছে, তো সেগুলো সারবো। উঠানে শুটকি মাছগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো তুলতে হবে। তারপরে এদিকে শুটকি মাছ তুললাম, এদিকে অনেক কাজ ছিল বাইরে, যেগুলো করলাম। রান্নাঘরেও কিছু কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করা, সেগুলোও করলাম, যেটা প্রত্যেক দিনই করতে হয় প্রত্যেক গৃহিণী। রান্নাবান্না করার পর রান্নাঘরটাকে তো ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এদিকে বিকেলবেলায় বসলাম এই যে ইন্ডাকশনটাকে নিয়ে। অনেক দিন হয়েছে ইন্ডাকশনটাকে আমার মনের মতো করে পরিষ্কার করা হয়ে ওঠে না, এমনিতেই কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। কিন্তু ওই যে আমি সবসময় যেভাবে পরিষ্কার করি সেভাবে কিন্তু আর অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, তাই জন্য ভাবলাম আজকে ইন্ডাকশনটাকে পরিষ্কার করে নেব। তবে অনেক রান্না করতেই কিন্তু আমি ভেবে রেখেছিলাম ইন্ডাকশনটাকে বিকেলে পরিষ্কার করব। যখন একদম সমস্ত কাজবাজ শেষ করে নেব, তখন বসে ইন্ডাকশনটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নেব। তাই জন্য একটু শ্যাম্পু নিয়ে নিলাম, আর এই যে মনের মতো করে এই যে ইন্ডাকশনটাকে ভালো করে ঘষে মেজে নিলাম। আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব, আর খুব সুন্দর হয়ে যায়। মাঝে মধ্যে কুলিন দিয়েও পরিষ্কার করি, আবার মাঝে মধ্যে কিন্তু শ্যাম্পু দিয়েও পরিষ্কার করি। কিন্তু আমার সব থেকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেই মনে হয় খুব সুন্দর পরিষ্কার হয়, খুব সুন্দরভাবে ক্লিন হয়। এদিকে ইন্ডাকশনটা আগে কিন্তু আরও বেশি সুন্দর হতো। আর যখন থেকে ইন্ডাকশনের মধ্যে ওই যে একদিন দুধ বসিয়েছিলাম, আর দুধের সসপ্যানটা পুরা লেগে গিয়েছিলো, তখন থেকে ইন্ডাকশনের উপরে যে উপরের প্লেটটা, সেটার মধ্যে কেমন যেন একটা দাগ পড়ে গেছে। সেই দাগটা আমি আর ঘষে মেজে উঠাতেই পারি না। অনেক ঘষে মেজে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু সেই দাগগুলো আর উঠতেই চায় না। আগে কিন্তু এই দাগটা ছিল না, কিন্তু ওই যখন থেকে দুধটা পুরা লেগে গেছিলো, তো একদিন সন্ধ্যাবেলায় দুধ বসিয়েছিলাম, আর ওই ঘরে গিয়ে বসেছিলাম, আমার একদমই মনে ছিল না। আর তখন এমন অবস্থা হয়েছিল কি বলবো। তখন থেকে এই ইন্ডাকশনের প্লেটটার মধ্যে এমন দাগ পড়েছে, সেই দাগটাকে আর তুলতেই পারি না। তবে হ্যাঁ, ইন্ডাকশনের নিচে যে ফ্যানটা থাকে, সেটাকে পরিষ্কার করার জন্য কিন্তু এইভাবে পরিষ্কার করলে হবে না। সেটা আমি কীভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সাথে অন্য একটা দিন শেয়ার করব, অন্য একটা ব্লগে। এদিকে বারবার ট্রাই করছিলাম দাগটা উঠানোর জন্য, কোনোভাবেই উঠছিল না। তো বন্ধুরা, ইন্ডাকশনটা পরিষ্কার করতেই আজকের ব্লগটার শেষ পর্যায়ে চলে আসলাম। তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমার মিষ্টি কমেন্ট করে যেও, আর সাথে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, তাহলে আজকে আসি, টাটা।